দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের সামনের চ্যালেঞ্জ। এর মধ্যে আপনারা জানেন যে খুবই দুঃসংবাদ বাংলাদেশের জন্য, নতুন একটি সরকারের কাঁধে দেশ। এর মধ্যে দেশের 8 জেলায় আসলে ভয়াবহ বন্যা এবং অন্যান্য বারের তুলনায় অনেক বেশি বানের জলে ভাসছে দেশের একটি বড় অংশ। লাখ লাখ মানুষ পানিবন্দী, এমন বাস্তবতা যে তাদেরকে উদ্ধার করা আসলে কঠিন হচ্ছে। এই বাস্তবতায় আমরা আজকে এই বন্যা যে বাস্তবতা সেটি নিয়ে আলোচনা করতে চাই, ভারত বাংলাদেশের মধ্যে যে পানের যে বাস্তবতা সেটি নিয়ে আলোচনা করতে চাই, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে আছেন উপস্থিত শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। স্বপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই পাবো শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন আশা করছি। শুরু করতে চাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন, একটু জানতে চাই যে দেশের যে সাম্প্রতিক অবস্থা দেখছেন, হঠাৎ করেই আসলে বিশাল বন্যার কবলে আসলে দেশ পড়লো। এই যে অন্তর্বর্তী সরকার কিভাবে সামলাচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, আমাকে আমন্ত্রণ। তৎপরতা সম্পর্কে জানতে চাই। প্রথমত যে বন্যাটি আমাদের ঘাড়ে এসে চাপলো, এটি মানে প্রত্যাশিত ছিল না, অথবা এটি ধারণাও করা যাচ্ছিল না যে এই ভয়াবহতে এরকম পর্যায়ে আসবে। সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাঁধ ছেড়ে দেওয়া, উজানে প্রবল বৃষ্টি থেকে শুরু করে ছাড়াই এখানে যে বাঁধ খুলে দেওয়া, যার মধ্য দিয়ে আমাদের মানুষজন এই যে বন্যা আক্রান্ত হলো তাদের কোনো সতর্কমূলক ব্যবস্থা তারা নিতে পারলো না, এবং ভয়াবহতা এমন রূপ নিয়েছে বিশদ ফেনী থেকে শুরু করে 8টি জেলায় যে 29 লক্ষ বা 30 লক্ষ লোক আজকে যে ক্ষতিগ্রস্ত, তাদেরকে উদ্ধার করাই প্রধান কাজ। তাদের খাবার সহ অন্যান্য বিষয়গুলোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা। কারণ পানিবন্দির অবস্থাটা এমন যে সেখানে কোনো শুকনো জায়গা নেই যেখানে তারা গিয়ে দাঁড়াবে অথবা একটু পথ চলে দাঁড়াবে। সে ভয়াবহ জায়গায় অবস্থান করছে সমগ্র জাতি, এখন উদ্বিগ্ন এই বিষয়। এইটার কারণ তো আমরা জানি যে আমাদের যে 52টি নদী সহ আমাদের যে পানি ব্যবস্থাপনা, উজানের দেশ, যেটিকে আমরা উজানের দেশ বলি, আসলে ভারত যে নদীগুলো ব্যবস্থাপনা একতরফাভাবে তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং একতরফা ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা এই পানি ব্যবস্থাপনাটা করছে। কিন্তু আন্তর্জাতিক পানির ব্যবস্থাপনার বিষয়ে আমরা সকলে জানি, উজান এবং ভাটির দুটো দেশেরই সম অধিকার আছে সেই বিষয়ে কথা বলবার এবং সেই ব্যবস্থাপনার ভিতরে অন্তর্ভুক্ত থাকার। সেটা একতরফাভাবে হয়েছে। এটি আমরা জানি যে আমাদের রাজনৈতিক সরকার যখন জনগণের ম্যান্ডেট ছাড়া থাকে, জনগণের সম্মতি ছাড়া থাকে, তখন তার যেই চেতনা বা তার যেই শক্তি জায়গাটা সে দুর্বল থাকে। আর সেই কারণে বিশেষত গত 17 বছর আপনার এই পানির ব্যবস্থাপনা নিয়ে আমরা কোনো কাজই করতে পারিনি। আমি একটু জানতে চাই যে ধরেন যেটি বলা হচ্ছে যে ভারতের ত্রিপুরার ওইদিকেও ভয়াবহ বন্যা, সেখানেও অবস্থা ভালো না। সেই জায়গাটাই পানি যেভাবে আসলে ছেড়ে দেওয়া হলো, এটা আসলে পারে কিনা কোনো রকম সতর্কতা ছাড়া, বাংলাদেশকে জানানো ছাড়া? এই জায়গাটা আজকে তথ্য উপদেষ্টা যিনি আছেন নাহিদ ইসলাম, তিনিও বলেছেন যে এটি আসলে অমানবিক আচরণ করছে ভারত। এটা অমানবিক না, এটি হচ্ছে যে একটা প্রতিবেশী দেশ যদি আমি বলি, তাহলে সেই ওই যে পানি ব্যবস্থাপনার কথা যেটি বললাম, এই দুটো দেশের মানে যৌথ সম্মতি এবং তাদের এই তথ্য বিনিময় ছাড়া এরকম একটি কাজ তো করতে পারে না। আপনি আরও তো জানবেন নিশ্চয়ই, সেটি হচ্ছে যে এই 52টি নদী আজকে শুধু এই বন্যার বিষয় না, এই যে নদীগুলো প্রত্যেকটার উজানে অনেকগুলো বাঁধ দেওয়া আছে এবং তারা সময় মতো সে বাঁধগুলো খুলে দেওয়া, আমাদের পানি এখানে ছেড়ে দেয়, আর আমাদের যখন পানি দরকার তখন সেখানে পানি পাই না। এই ব্যবস্থাপনার ভেতরে আমাদের কোনো কর্তৃত্ব অথবা আমাদের দেশের যারা সরকারে ছিলেন, যারা কাজ করবার চেষ্টা করেন, তারা কোনো উদ্যোগ নেন নেই। বরং কোন কোন বিষয়ে আমরা আরও বেশি পরিমাণ তাদেরকে দিতে পারি সেই বিষয়ে উদ্বিগ্ন ছিলেন আমাদের সরকারগুলো, আমরা দেখেছি। যার কারণে আজকের এই দুরবস্থা এটা দায়ী। একটা দেশ এই কাজটি করতে পারে, এটা অমানবিক, অন্যায্য, এবং আমাদের মানুষকে এইভাবে ক্ষতির মুখে ফেলাটা তাদের মানে এটি নৈতিক এবং ন্যায্যতার ভিত্তিতে তারা অন্যায় করেছে। এখন কি করার, মানে এখন যেটি হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী পানি তো ঢুকে পড়লো, এখনো পানি আসছে। এখন যে প্রধান যে কাজটি আমরা মনে করছি যে এই মুহূর্তে যে জায়গাগুলো যেভাবে
সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার বা সতর্ক না হওয়ার সুযোগ না পাওয়ার কারণে আমাদের মানুষজন যেই পানিবন্দী হয়ে আছে সেটার থেকে উদ্ধার করা এটা প্রধান কাজ। এবং সেই কাজগুলো করবার ক্ষেত্রে আপনি জানবেন আমাদের প্রশিক্ষিত যারা সেনাবাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ তারা যেই ব্যবস্থাপনাটা নিয়েছে সেটা তো আমাদের সময়টা এটা খুব কম ছিল, আমরা বুঝতেই পারি না যে ঘটনাটা কি হতে যাচ্ছে। আমরা অনেক নিকটজনদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, ওরা বুঝেই নেই যে কালকে সকালবেলা এই অবস্থা তৈরি হয়ে যাবে, যার কারণে এই ব্যবস্থাপনাটা হয়তো একটু সময় লাগছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আবার আস্থা রাখতে চাই যে প্রশিক্ষিত বাহিনী ছাড়া আম জনতার পক্ষে এটা রেস্কিউ করা কোনো সম্ভবই না, এবং এই যে যন্ত্রগুলো দরকার, যে ব্যবস্থাপনা দরকার সেটি নেই, সেই তারা করছেন। অন্তর্বর্তী সরকারের কাছে এটা প্রত্যাশা, এবং তারা আজকে কথাও বলেছেন, তারা ক্যাবিনেটে বৈঠক করেছেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনাটা তৈরি করবার চেষ্টা করছে। আমরা আশা করি খুব দ্রুতই সেই ব্যবস্থার উন্নতি হবে। ইতিমধ্যে তো অনেক দুর্ভোগ হয়ে গেছে, হাহাকার হয়ে গেছে। এখানে আমাদের 2-3টি বিষয়, একটু হচ্ছে আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, বা দেশে তো বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো না, সব মিলে আমরা কোনো এন্ড থেকে কোনো রকম পূর্বাভাস পেলাম না। এখানে কোনো রকম দুর্বলতা দেখেন কিনা? কিংবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের সঙ্গে তো নিশ্চয়ই আমাদের যোগাযোগ সবসময় ছিল, বন্ধু প্রতিম দেশ, প্রতিবেশী দেশ, সেই জায়গাটা এরকম একটা পরিস্থিতির মুখে দেশ পড়তে পারে, মানে কোনো এন্ড থেকে জানতে পারলাম না কেন? না, আমরা তো প্রচণ্ড দুর্বল জায়গায় অনেকগুলো বছর পর্যন্ত এভাবেই আছি। হ্যাঁ, সেই কাজগুলো এখন অন্তর্বর্তীকালীন সরকার মাত্র অল্প কয়টা দিন সময় তারা পেল এই যোগাযোগগুলো তৈরি করবার, রিপেয়ার করা অথবা এই কানেক্টিভিটিগুলো তৈরি করবার যথেষ্ট পরিমাণ সময় তারা পেয়েছে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে তাদের এটা আপনি দুর্বলতা হিসেবে চিহ্নিত করলে করতে পারেন, কিন্তু এই যে সময় দরকার তাদের সেটা তারা পায়নি, এবং এর ভিতরে এই ঘটনাটা ঘটে গেল। মানে যারা এখনো আছে তারা ঠিক মতো পারফর্ম করছে না। সেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে যতটা ইকুইপ থাকার কথা, যতটা সংগঠিত থাকবার কথা, সেই পরিমাণ সংগঠিত পর্যায়ে কিন্তু সরকার সেই পর্যায়ে এখন পর্যন্ত আছে বলে আমি মনে করছি না। সেই ক্ষেত্রে কিছু ব্যর্থতার জায়গা তো আছেই, সেই জায়গাটা আরও সময় পেলে হয়তো সেই ব্যর্থতা জায়গাগুলো অ্যাড্রেস করা হতো না। তারপরেও সরকার চেষ্টা করছে যথেষ্ট পরিমাণে দৃঢ়তার সাথে, এবং তারা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। আমি মনে করি যে তারা এটা সফল হবেন। এই জায়গাটাই একটু জানতে চাই যে এই সরকারের জন্য ধরেন নানা রকম চ্যালেঞ্জ এমনি ছিল, অর্থনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, দুর্নীতির চ্যালেঞ্জ, অর্থ পাচারের চ্যালেঞ্জ, নানা রকম চ্যালেঞ্জ ছিল। এটি তো আনএক্সপেক্টেড একটা চ্যালেঞ্জ, যেটি এখন বন্যার মুখে পড়ল দেশ। হ্যাঁ, এটি তো সত্যিকার অর্থে আমাদের যে 17 বছরের আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, সমস্ত কিছু যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাপনা বা কর্তৃত্ববাদী শাসনের কারণে তলানিতে চলে গেছে, এটি আমরা আজকে পরিষ্কারভাবে সব জায়গায় শুনছি, দেখছি, এবং সেটি অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে ইতিমধ্যেই আছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে শুরু করি, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করি, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ সরকার কাজ করবার চেষ্টা করছে এবং কিছু পদক্ষেপ তারা নিয়েছে। সেই ক্ষেত্রে আজকের এটি একটি নতুন করে একটা চ্যালেঞ্জ তৈরি হলো সরকারের সামনে। তো নিশ্চয়ই সরকার দৃঢ়তার সাথে চ্যালেঞ্জটি মোকাবেলা করবে, এবং ইতিমধ্যে আমরা আজকে একটু আগে দেখলাম প্রধান উপদেষ্টা এটি একটি কমিটি গঠন করে ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করবার জন্য নদী ব্যবস্থাপনা সঙ্গে বৈঠকও করেছেন, কথা বলেছেন। আমি মনে করি সেটি সফল হবে। আর ইতিমধ্যে যে কাজগুলো হয়নি সেটি নিয়ে তো এখন আলোচনা, মানে আজকের এই সমস্যা সামনে রেখে করতে চাই না। তারপরে এটা বলতে চাই যে এই জায়গাগুলোকে একদম অ্যাড্রেস করা হয়নি। মানে আমাদের এত ঝুঁকির জায়গা, আমরা ভাটির দেশ, আমাদের এখানে পানির জন্য আমরা শুকনো মৌসুমে পানি পাই না। মানে আপনি বলছেন যে এই যে আমরা জানতে পারলাম না পানি ছেড়ে দেওয়ার বিষয়টা, সেটি বিগত সরকারের যে পদক্ষেপ সেটির ফলাফল, সেটি তো অবশ্যই ফলাফল, কারণ এগুলো নিয়ে কোনো কথাই বলা যায়নি। একটি হচ্ছে যে আপনার সাথে আমি নেগোসিয়েট করবো, সেই জন্য তো আলোচনা করবার বিষয় আছে, এইসব নিয়ে তো কোনো কথা হয়নি। আমি বারবার বলছি আমার তিস্তার পানি নিয়ে কি অবস্থা, আমরা তিস্তা নিয়ে এত আলোচনা করলাম, ফলাফল কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আমাদের নদীগুলো যে উজানে বাদ দেওয়া আছে সেগুলো নিয়ে কোনো আমরা কথা বলতে পারলাম না। মানে এই বিষয়ে আমাদের সরকারের বিগত সরকারের ন্যূনতম কোনো উদ্যোগ ছিল না, যার কারণে আর একটু ভয়াবহ পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি। এখন যে বন্যা কবলের মধ্যে বাংলাদেশ পড়লো, এই জায়গাটায় কি করণীয় বলে আপনার মনে হয়?
এখন সরকারের কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে ধরেন আপনি জেএসডিতে আছেন, বিএনপি আছে, যারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রাজনৈতিক দল, তাদের কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? আমরা একটা জিনিস হলো যে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটা যে ঐক্যবদ্ধ জায়গায় আছে, এটি একটি মহান মুক্তিযুদ্ধের পরে আমরা একটা ঐক্যবদ্ধতা তৈরি করতে পেরেছিলাম, যেটা 1972 সালে সরকার একটা দলীয় সরকার গঠন করার মধ্য দিয়ে সে নষ্ট করে দিল ঐক্যটা। আজকে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গা আছি, একটা ফ্যাসিস্টকে অপসারণ করার মধ্য দিয়ে পুরো জাতি একটা জায়গায় আছে। আমি মনে করি জাতির ঐক্যবদ্ধ অবস্থানটা আজকে সরকারকে এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সহযোগিতা করবে, এবং রাজনৈতিক দলসমূহ আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা সকলেই মিলেই আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য রাজনৈতিক, সামাজিক এবং সমস্ত ক্ষেত্রগুলো যেখানে যেখানে আমাদের অ্যাডজাস্ট করবার সুযোগ আছে সবগুলোতে আমরা কাজে লাগিয়ে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য সরকার এবং তার সরকারের বাইরে যে সমস্ত রাজনৈতিক সোশ্যাল ফোর্সগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে এই পরিস্থিতি উত্তরণ করার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে কাজ করবার সেগুলো উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমার জানা মতো অন্যান্য রাজনৈতিক দলসমূহ যেখানে ধরেন আপনাদের যারা কর্মী আছেন, বিশেষ করে ফেনীর কথা বলি, নোয়াখালী, ফেনী, ওইসব জায়গার কি অবস্থা জানতে পেরেছেন একটু যদি জানান আর কি? আমরা তো এই জায়গাগুলোর সাথে প্রতিনিয়তই কথা বলছি। এটি প্রধান সমস্যা দ্বারা যে আজকে যে আপনার আশ্রয় কেন্দ্রগুলো যেগুলোতে মানুষ আসতে পেরেছে সেখানে সহযোগিতা করবার সে আশ্রয়কেন্দ্রগুলো ম্যানেজ করার জন্য সরকারি থেকে শুরু করে বেসরকারি ব্যবস্থাপনা সকলে মিলে কিন্তু দারুণভাবে চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষকে যে পানিবন্দী মানুষকে নিয়ে আসা, সেই জায়গাটা কিন্তু মানে যে পরিমাণ সাপোর্ট তৈরি করা দরকার সেই সাপোর্টটা কিন্তু এখনো তৈরি করা যায়নি। সেটি চেষ্টা করা হচ্ছে নানা জায়গার থেকে। যেটি বললাম যে প্রস্তুতি ছিল না, বুঝবার সুযোগও ছিল না, যেমন মানুষ বুঝে নাই তেমনি যারা এটি নিয়ন্ত্রণ করবেন, যারা সাপোর্ট তৈরি করবেন তাদেরও এই প্রস্তুতিটা সেভাবে ছিল না, অথবা যেটুকু ছিল যেটুকু ঘটলো তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার কারণে সেই জিনিসটা এখন প্রধান কাজ, যে মানুষকে উদ্ধার করে নিয়ে এসে আশ্রয়কেন্দ্র থেকে শুরু করি বা যেখানে তাকে রাখবার সুযোগ আছে সেই জায়গাটা তৈরি করা। জি, একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে। জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএস আর্মি ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ নিয়ে, একই সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শামসুজ্জামান দুদু, স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা বিরতির আগে কথা বলছিলাম শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সঙ্গে। একটু আপনার কাছে আসতে চাই, আমরা একটু বন্যা পরিস্থিতি নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। যেটি বলা হচ্ছে যে ভারতের পানিতে আসলে বাংলাদেশের 8 জেলার বিপর্যয়কর অবস্থা, এবং এত পানি আসলে মানুষ কোনো সময় দেখেনি, এবং স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের একটা বড় অংশের মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী। বিশেষ করে পানির এত উচ্চতা যে রেস্কিউ করাটা খুব কঠিন হচ্ছে। প্রণয় ভার্মার সঙ্গে ভারতীয় হাইকমিশনার আজকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন যে ত্রিপুরায় আসলে পানি ছেড়ে দেওয়া হয়নি, বাঁধ ছেড়ে দেওয়া হয়নি, পানি উপচে পড়েছে, এত পানির উচ্চতা। একটু সব মিলিয়ে আপনার কথা একটু শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ, আমাদের স্বপন ভাইকে ধন্যবাদ, আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আসলেও বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে আমরা যে সংবাদ দেখছি, ভয়ঙ্কর বলা যায় যে পানি কতটা ভয়ঙ্কর। বন্যা, এবারকার বন্যা আমাদের হয় কিন্তু তার একটা মাত্রা থাকে, কিন্তু এবার সব কিছু ছাড়াই গেছে, এবং ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি মুখোমুখি হয়েছে এটা তো তাৎক্ষণিক। সেটি এরপরে খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মানে মানুষকে একটা শুকনো জায়গায় নিয়ে যাওয়া। তো ওই যে আপনি বলতে গিয়ে যেটা বললেন যে এত পানি যে রেস্কিউ করাও খুব কঠিন, তৎপরতাই কঠিন। অনেক বাসা আছে যে বাসা মানে একেবারে মানে টিনের ঘর তো যে কোনো মুহূর্তে ভেঙে যেত, সেই টিনের উপর ওঠার পরও কিন্তু সে কোনো পানি তাদের গ্রাস করছে, যে কোনো সময় ধসে পড়তে পারে, ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, এই যে মানে জেলাগুলোতে ইতিমধ্যে মানবতর, অর্থাৎ তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। রাতটা কিভাবে পার হবে এটা কেউ জানে না। আমি একটা কোন মিডিয়াতে দেখলাম অনলাইনে, একটা শিশু জাস্ট তার মুখের এখানে চোখ দুটো দেখাচ্ছে, অসহায়ভাবে তাকায় রয়েছে। আমার মনে হয় আপনারা দেখছেন, এত মায়া লাগছে যে চতুর্দিকে পানি, খালি তার চোখ দুটো দেখা যাচ্ছে। যে এই ছবিটার নিচে হয়তো সে বা দু একজন তাকে দেখছে।
ভারতের প্রতিটা নদীরই মানে তাদের মধ্য দিয়ে আমাদের দেশে আসা। শুধু যে তিস্তা বা পদ্মা এমন না, আরো 57টি নদী আছে যে নদীগুলো অমীমাংসিত অবস্থায় আছে। অর্থাৎ এই নদীগুলোর পানি আমরা পাবো কি পাবো না, অর্থাৎ শুকনো মৌসুমে আমরা পানি পাই না, একেবারে পাই না বললেই চলে। তিস্তার আশেপাশে যে আমাদের কৃষির সমস্যা, অনেক বছর ধরেই কৃষিবিদরা, কৃষকরা এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু বলছে, পত্রপত্রিকাও আসছে, যে এই ব্যাপারে ভারতের যে মানে কি বলবো, এটা কূটনীতি বলবো না উদাসীনতা বলবো না স্বার্থবাদিতা বলবো আমি জানি না, এই দীর্ঘ 15 বছরের মধ্যে তারা বারবার কথা দেওয়ার পরও মানুষ মনে করছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা হৃদ্যতা আছে, জি জি এটিভূত হবে। সেই প্রণববাবু থেকে শুরু করে মনমোহন দেশাই, অন্যান্য যতগুলো আসছে, দিচ্ছি দেব এবার হবে, যখনই এদেশের কর্মকর্তারা ওই দেশে গেছেন তখন এই কথাটা আসছে। পানি ছেড়ে দেওয়ার ব্যাপার না, তারা এটাকে আটকে রেখে আমাদেরকে মানে হঠাৎ করে যখন তারা বাঁচতে চায়, মানে আমাদের বাঁচার ব্যাপার না, ওরা যখন উপচিয়ে যাচ্ছে তখন ছেড়ে দিছে। যদি স্বাভাবিক গতি থাকতো তাহলে এত পলি মাটি জমতো না এবং এই পানিগুলো এত বিপদের কারণ হতো না। হঠাৎ করে এত পানি হঠাৎ, হ্যাঁ, এটা ছেড়ে দেওয়া প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এর আগে কখনো এই ব্যাপারে পূর্বতন সরকার একটা কথা বলতো না। ভারত যেটি জানতে চাচ্ছিলাম একটু আগে শহীদুদ্দিন মাহমুদ স্বপনের কাছে, যে আমরা কোনোভাবে জানতে পারলাম না যে হঠাৎ করে এরকম একটি কবলে পড়বো, এত পানি ঢুকে যাবে, মানে কোনো জানবো কি করে? জি, তারা মনে করছে তাদের যে পানিটা আসছে এটা তাদের কাজে লাগবে, এই জন্য তো আটকে রাখছে, পানিটা দেয় নাই, এটা তো আটকে রাখছে যে তাদের প্রয়োজন। যখন তারা ভেসে যাচ্ছে তখন না ছেড়ে দিছে। আর এই পানিটা যদি ছাড়াই থাকতো তাহলে স্বাভাবিক গতিতে এটা সাগরে চলে বিভিন্ন নদী প্রবাহিত হয়ে সাগরে চলে। তো এটা তারা, আমি বলবো মানে উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের মানে স্বার্থ বিঘ্নিত করতে গিয়ে তারা যখন স্বার্থ হানি হয়েছে তাদের আটকে রাখার কারণে তখন এটা করছে। একজন বন্ধুর কাছ থেকে এটা প্রত্যাশিত না। একটা বন্ধু, আমাদের 52 বছরের বন্ধু, মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তা আমরা তাদেরকে কখনো শত্রু মনে করি না, কারণ একসময় ভারতেরই অংশ ছিল বাংলাদেশ। মানে আমি 47-এর আগের কথা বলছি, উপমহাদেশের কথা বলছি। সেই দেশের কাছে, বিশেষত ওয়েস্ট বেঙ্গলে, এখনো যারা ওখানে আছে ওয়েস্ট বেঙ্গলে অনেক মুসলমান আছে, হিন্দু তো আছে, এই বেঙ্গলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম। এখানে সবসময় এই শেরে বাংলা থেকে সারওয়ারদি, এরা ওখানকার প্রধানমন্ত্রী ছিলেন, তাদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করতে পারি না। আমি দিল্লিতে যাচ্ছি না, এখানে মমতা চ্যাটার্জির একটা ব্যক্তিগত উদ্যোগ থাকতে পারতো, সেই বরঞ্চ বাধা দিছে। তিনি তো স্পষ্ট বলেছেন যে তার দেশের মানুষের পানি দরকার। মানে এটি একটি প্রতিবেশী, ভারত তো আমার প্রতিবেশী, আরো বেশি নিকটজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেই ওয়েস্ট বেঙ্গলের নেত্রী হিসাবে মানে পানির ক্ষেত্রে সে কোনোভাবে কোনো চুক্তিতে আসতে না, মানুষের কথা চিন্তা করছে, যেটা কিন্তু ফারাক্কার ক্ষেত্রে জ্যোতি বসু, জিয়া রহমান ছিলেন, তখনও বাধা ছিল, কিন্তু জাতিসংঘের মধ্য দিয়ে যে চুক্তিটা, অর্থাৎ 45,000 কিউসেক গ্যারান্টি ক্লজ ছিল। আমরা তো ভারতকে শত্রু দেশ মনে করি না। আমাদের পূর্বতন পুরুষ, আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, এই দেশের ব্যবসার কেন্দ্র ছিল ক্যালকাটা। কত মানুষ আমরা ভারতে যায়, ভারত থেকে আসে, সেই সময় শিক্ষা এবং ব্যবসা, চিকিৎসা সবই ছিল কলকাতা কেন্দ্রিক। তো সেই জায়গাটা আমরা তো প্রত্যাশা করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে মহাবিপর্যয়, কত সন্তান এবং কত পরিবার নিঃস্ব এবং ধ্বংস হয়ে যাবে, সেই জন্য আমাদের মনে হয় জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে সবাইকে ঝাঁপিয়ে পড়া। এই সরকারের জন্য এটি কত বড় চ্যালেঞ্জ মনে হয়? কারণ এটি তো ধরেন এমনি নানা রকম চ্যালেঞ্জ সামনে ছিল, সেই জায়গাটাই হঠাৎ করে এরকম একটি বড় চ্যালেঞ্জ, যেটি অভিজ্ঞতার জায়গাটাও আসলে ধরেন শূন্যই বলতে অভিজ্ঞতা। তবে আমার কাছে মনে হয় যে এটা জাতীয় দুর্যোগের কথা কেন বলছি, ছোট বড় সব রাজনৈতিক দল যদি পাশে গিয়ে না দাঁড়ায় সরকারের পক্ষে, শুধুমাত্র প্রশাসনিক ব্যাপার, এটা লক্ষ্য করবেন যে আমরা বহুবার দেখেছি দুর্যোগকালীন সময় ছাত্র সংগঠনগুলো রুটি বানায় বা চাঁদা তুলে বিভিন্ন কাপড়, স্যালাইন বানায়,
তো এই ছাত্রদেরও, তরুণরা তো এখন উজ্জীবিত, এবং অন্যান্য রাজনৈতিক দল ছোট বড় সবাইকে আহ্বান করতে হবে, তাদের উপর নির্ভর করতে হবে, যাতে এই দুর্যোগটা মোকাবেলার জন্য সমন্বিতভাবে একটা চেষ্টা, না হলে আমরা এই বিপর্যয় থেকে বেরোতে পারবো মনে হয়। ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি একটু জানতে চাই যে আজকে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, এবং সেখানে অনেক মানুষেরই মধ্যে যে যতটুকু পারছে সাহায্য করছে। এই কর্মতৎপরতা একই সঙ্গে অন্যদের প্রতি যারা বিত্তবান আছে রাজনৈতিক দল, যেটি জানতে চাচ্ছিলাম সেই জায়গায় যদি একটু যোগ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তো ইতিমধ্যে তারা একটা অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছে, হটলাইন নাম্বার দিয়েছে। জি, সরকার এবং রাজনৈতিক দল, সোশ্যাল ফোর্সেস সকলের কাছে তারা আহ্বান জানিয়েছে যে এই দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবার জন্য। সেক্ষেত্রে তারা তাদের নিজস্ব একটা উদ্যোগ তো আছেই, এবং যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, যে গণজাগরণটা আছে, সেটা নিশ্চয়ই এই তাদের উদ্যোগের সাথে এটা সহযোগিতা করবে। এবং আমি যতটুকু জানি জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ম্যানেজারিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্টের যে কমিটিগুলো হচ্ছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও রাখা হচ্ছে, এবং তারা সে বিষয়ে পরামর্শ দিচ্ছে, কাজ করছে। আমি মনে করি এটি ভালো উদ্যোগ, এবং তারা এ বিষয়ে যত বেশি, কারণ মানুষের এই মুহূর্তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেটিকে মানুষ সেলিউট করছে এবং তাদের উপর বিশ্বাস রাখছে, এবং সেই বিশ্বাসের জায়গায় তাদের কথায় আহ্বানে মানুষ যেভাবে সাড়া দিবে, হয়তো অন্যদের কথা ততটা সাড়া দিবে না। সেই সুযোগটা ব্যবহার করে এই ক্রাইসিস মোকাবেলা করার ক্ষেত্রে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যথাযথ উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি এটা প্রান্তিক পর্যায়ে আরও বেশি তারা কানেক্টিং হবে। একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর ইনসাইড পলিটিক্স। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সরকারের সামনে চ্যালেঞ্জ নিয়ে। আসতে চাই শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু, আমি একটু জানতে চাই যে এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, মানুষের প্রত্যাশা অনেক। আপনি দেখছেন যে যারা জীবনে কোনো দাবি দেওয়াই করে নাই, তারা এখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পথে ঘাটে দাবি দেওয়ার মধ্যে আছে, এবং সবচেয়ে ভালো বিষয় তাদেরকে আসলে বাধা দেওয়া হচ্ছে না, এটি অনেক বড় বিষয়। কিন্তু এই সরকার কি আসলে এত প্রত্যাশা, এই অল্প সময়ের মধ্যে এত প্রত্যাশার চাপ নিতে পারবে, বা এত প্রত্যাশার চাপ তাদেরকে দেওয়া উচিত বলে আপনার মনে হয়? তাদের অবশ্যই চাপ নিতে হবে আমার বিবেচনায়। তারা এগুলো জেনে এই সরকারে এসেছে। গত 15 বছর 17 বছরে দেশের অবস্থা কি ছিল, ডক্টর ইউনূস সাহেব এবং তার যারা সহযোগী হিসাবে এখানে শপথ নিছে, তারা তো এই দেশের মানুষ, তারা দেখেছে। তো এই যে দেখাটা, এই দেখার উপর ভিত্তিকে তাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আগে কেউ দাবি জানালেই তারা শুধু বাধার মুখে না, নানা ধরনের নির্যাতনের মুখে তারা পড়তো, মামলা হামলার মধ্যেও পড়তো, এই গত 15 বছর বিশেষ করে। তো এখন দাবিগুলো তাদের উত্থাপনের একটা সুযোগ এসছে এই ঘটনার মধ্য দিয়ে, এবং সরকারকে সেগুলো শুনতে হবে। কতটা পারবে, কতটা সম্ভব, সেটা তাদেরকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে, এবং তাদের এই যে সহমর্মিতা, এটা আসতে হবে গণতান্ত্রিক স্পিরিট থেকে। আমি শুনবই না, যেমন গত সময়ে সরকার প্রধানকে সমালোচনা করলে সে মামলার মুখে পড়তো, পুলিশ এমনি ধরে নিয়ে যেত, নিয়ে গেল। সে কেন সরকারে? সে তো রাষ্ট্রবিরোধী। সরকারের সমালোচনা, দাবি জানানো, এটা তো রাষ্ট্রবিরোধী না। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, সরি, এই সরকার জনতার সরকার, ছাত্রদের, তরুণদের সরকার। এই সরকার অন্য সরকারগুলোর মতো না। এর মধ্যেও কি ধরেন এই যে এইচএসসি পরীক্ষা, যেটা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি বাকি পরীক্ষাগুলো আসলে বাতিল করে দেওয়া হলো, কতটা যৌক্তিক হলো মনে হয়? এর মধ্যেও কি অনেকে সুযোগ নিচ্ছে এই দাবি দেওয়ার কথা বলে? আমি এই পার্টিকুলার এই জিনিসটা আমি পক্ষে না বিপক্ষে এইভাবে বলবো না। তাদের বিক্ষোভের মধ্যে তারা যারা এটা মেনে নিছে, তাদের বোঝানো সম্ভব হয়নি বা বোঝাতে পারে নাই। আমি যদি এইভাবে নেই, তাহলে পরে আমার কাছে মনে হয়েছে যে যারা ওই জায়গাটায় আছে তারা মেনে নিচ্ছে, যেহেতু এটা বোঝানো সম্ভব হয়নি বা এই যে ছাত্রছাত্রীদের হয়েছে, এটাও একটা তাদের সময় তো লস হয়েছে, 1-1.5 মাস শুধু না। এই যে মুক্তিযুদ্ধকালীন সময় যখন হয়েছিল, ওই সময় কিন্তু একটা অটো পাসের ব্যাপার উঠছিল।
তো এইটা অত বড় করে না দেখে, এই বিগত সরকারের সময় তো অটোপাস ছিল, হ্যাঁ বিগত সরকার এটা বড় করে না দেখে এতটুকু ছাত্রদেরও বুঝতে হবে, অটোপাস প্রশ্নটা তাদের যখন সার্টিফিকেট চলে যাবে, যখন তারা কোনো প্রতিযোগিতামূলক অবস্থায় যাবে বা বিদেশের একটা পড়তে যাবে, তখন এটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। ওই ছেলেটা কিন্তু পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারতো, যাকে অটোপাস দিচ্ছে। যেমন শেখ হাসিনা, যিনি বিগত তারা যে কয়টা পরীক্ষা দিয়েছে তার উপর মূল্যায়ন হবে এখন, তেমনটা বলা হচ্ছে আর কি। না এটা যেমন গত সরকার পার্লামেন্টে এমন অনেকে ছিলেন প্রতিদ্বন্দ্বিতা হয়তো জিততেন, কিন্তু এই জনপ্রিয় লোকগুলোকেও কিন্তু গণবিরোধী হিসাবে সিস্টেম তাকে দাঁড় করাই দিয়েছে, ভোটারবিহীন। তো আমার কাছে মনে হয় যে এখন যে সময়টার মধ্যে আসছে, আমরা ছাত্র রাজনীতি করছি, আমি নিজে একটা সংগঠন ছাত্র দলের একসময় প্রেসিডেন্ট ছিলাম, আমরা আন্দোলনের সঙ্গে এরশাদকে বিদায়ের ঘণ্টাটা আমরাই প্রথমে স্টার্ট করেছিলাম। কেন বলছি, শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এই জায়গাটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে জাতির জন্য এটা ভালো কিছু বই আনবে না। অনেক ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপন। এই জায়গাটা একটু শুনতে চাই। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো অবস্থা আছে সেটা বলা যাবে না, মানুষের মধ্যে একটু ভয়ের বিষয়টা আছে। পাশাপাশি শিক্ষা মানে প্রত্যেক সেক্টরেই তো রদবদলটা হচ্ছে, কত সময় লাগবে বলে মনে হয় একটু আস্থার পরিবেশ? আমি সংক্ষেপে এই ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে আমার দুটো কথা বলবার আছে, আমি সেটা বলে সেই কথাটা দিতে চাচ্ছি। এটা এমন একটি ছাত্র গণ অভ্যুত্থান হলো, বা এই জাতির মুক্তিযুদ্ধের পরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে। দুদু একটু আগে বলছিলেন যে ছাত্র সংগঠনের নেতৃত্বে যেগুলো হয়েছে, এটির ব্যতিক্রম হলো এখানে। এই ঘটনার পরে যিনি পতিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন। তার এমপিরা পালিয়ে গেছেন, তার আমলা পালিয়েছেন, তার বিচারপতিরা পালিয়েছেন, তার থানাগুলা শূন্য হয়ে গেছে। মানে আপনি ফিগারটা, সিনারিটা দেখেন যে মানে এরকম অতীতে কোনো অভ্যুত্থানে, কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে কিন্তু এই ঘটনাটা এইভাবে ঘটে নাই। এটা একটি ব্যতিক্রম। তার মানে হচ্ছে 17টি বছর জনগণকে শাসন করবার নামে যে দানবীয় শাসন তৈরি করা হলো, তার বিরুদ্ধে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে তার প্রকাশটা ঘটালো এর মধ্য দিয়ে। আর যে কথাটি বলছিলেন, প্রশাসন থেকে শুরু করে যেসব জায়গাগুলা রদবদল করার চেষ্টা করছে, আসলে যে 17 বছর প্রশাসন থেকে শুরু করে যেসব জায়গাগুলোতে যেভাবে দলীয়করণ করা হলো, অথবা প্রশাসনের যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটিকে কাজ করবার মতো সুযোগ দেওয়া হয়নি, এবং সেটিকে রিপেয়ার করবার বিষয়, অদল বদল করার বিষয়, সেগুলো সরকার করছেন, খুব দ্রুততার সাথে করছেন, কোথাও 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 সময় নিয়ে করছেন। সব যে শতভাগ ঠিক হচ্ছে তেমনও না, আবার অনেক কিছু এর ভিতরে ঢুকে দেওয়ার বিষয়ও থাকে। তারপরেই পরিবর্তনের দরকার। কিন্তু এর ভেতরে আমরা অনেকগুলো ঘটনা দেখছি যাদের থাকবার কথা নয়, তাদের খুঁজে বের করবার কথা, তারা এখনো থেকে গেছেন, পদত্যাগ করে নাই, অথবা তাদেরকে গ্রেপ্তারের আওতা আনা হয় নাই। অনেক কিছু আমরা দেখছি। তো আমরা সরকারকে সময় দিতে চাই, এই জন্যই যে মাত্র 16 দিনের মতো সময় গেল, এই সময়ের ভিতরে এই কাজগুলো করবার যথেষ্ট পরিমাণ সুযোগ সরকারের তৈরি হয়নি। একটি কথা আমি আপনাকে বলতে চাই, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে দুদুবা একটু কথাটা বলছি না অফেয়ারে, যেটি হলো একটি জাতিকে গড়ে তোলবার যে সুযোগ তৈরি হয়েছিল, বঙ্গবন্ধু একটি দলীয় সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য বিনষ্ট করেছেন, আজকে 52 বছর পরে এই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেরকম একটি জাতীয় ঐক্য আবার তৈরি হলো। এই জাতীয় ঐক্যর মধ্য দিয়ে এই দেশকে পুনর্গঠন করবার যাত্রাটা শুরু করতে হবে, এবং এই জন্য সাংবিধানিক ক্ষমতা কাঠামো থেকে শুরু করি, ক্ষমতার ভারসাম্য তৈরি থেকে শুরু করি, সমস্ত জায়গায় সংস্কার করবার যে দাবি আজকে উত্থাপিত হয়েছে, সেগুলোকে যদি বিবেচনায় আপনি না নিতে পারেন, সেগুলোকে যদি এজেন্ডাভুক্ত করতে না পারেন, তাহলে পুনর্গঠনের যে যাত্রা সেটি ব্যাহত হবে, সেটি নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, আমরা অনেকদিন আবার পিছিয়ে থাকব। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু। জানতে চাই যে সময় নিয়ে প্রতিদিনই আসলে আলাপ হচ্ছে, সরকারের সামনে কত সময় বা কত সময় লাগবে, যেটি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সংস্কারটা না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, নির্বাচন সংস্কারের পরে। কত সময়, এই সময় সম্পর্কে একটু ধারণা চাই। সময় বলে দেবে কত সময় লাগবে, এটা আমার কাছে উত্তর। 2 নম্বর হচ্ছে কিছু প্রতীকী ঘটনা আপনাকে দেখাতে হবে তাৎক্ষণিকভাবে। যেমন 3টি সরকার যে ভোট দেখিয়েছে, এটা একেবারেই জাতির সঙ্গে প্রত্যাশিত না, উপহাস।
এই 3টি নির্বাচন কমিশন প্রধান এবং তার সহযোগীদের জেলখানায় থাকার কথা, এখনো কেন সে বাসায় তার থাকবে? মানে বিজেপি যেটা বিডিআর ছিল, পুলিশ, মানে এখানে মানে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট না নির্বাচনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যারা সরাসরি নির্দেশ দিয়েছে, উপরের নির্দেশ না, তাদের জেলখানায় থাকতে হবে। বরখাস্ত কি? একটা দৃষ্টান্ত আপনি সৃষ্টি করবেন তো। যেসব সচিব ইতিমধ্যে চিহ্নিত, তাদেরকে আপনি বহিষ্কার, অবসর, চুক্তি বাতিল কেন করবেন? ওটা জেলখানায় থাকার কথা। মানে কেন বলছি, আপনি যদি কিছু দৃষ্টান্ত না দেখাতে পারেন, এই বিচারের নামে যাতে বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, তারা কেন এখনো বাইরে? কারণ 15 বছর ধরে যারা আন্দোলন করেছে তারা খালি কোর্টে গেছে, মামলা খাইছে, তাদের একটা সর্বশান্ত করে ফেলছে, স্টিল নাও তাদের নামে এখনো মামলা আছে। সেই জন্য আমার কাছে মনে হয় সময় বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে না আস্থা অর্জন করা। আমরা বলেছি তো, আমরা না যে সময়টা প্রয়োজন সে সময়টা আমরা দিব, যৌক্তিক সময় দিব, কিন্তু প্রয়োজনীয় কাজগুলো দ্রুততার সঙ্গে এবং দৃষ্টান্তমূলকভাবে দেখাতে হবে। এছাড়া কিন্তু মানুষের আস্থা বেশি দিন ধরে রাখা যাবে না। অনেক চ্যালেঞ্জ সামনে, অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যেমন মানুষ এখনো পর্যন্ত বাজারে গেলে, এখনো যখন বাজারে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কোনোটা কিছু সেটা উল্লেখ করার মতো এখনো কমে না। অর্থাৎ সিন্ডিকেটের যে প্রভাব, সেই প্রভাব যে এখনো ভেঙে ফেলা সম্ভব হয়নি এখনো। এই যে আপনি বন্যার কথা বললেন না, এখন আমাদের যে ব্যবসায়, এটা অতীতে আমরা ছাত্র সংগঠন যেমন করছি, রাজনৈতিক দল করছি, ব্যবসায়ীরাও কিন্তু এগিয়ে আসছে। আমরা আশা করি সরকার যথোপযুক্ত পদক্ষেপ নেবে বন্যা সহ বাজার ব্যবস্থাপনার জায়গাটা। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আপনাদের দুজনকেই, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনার মূল্যবান সময়। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।